সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এঞ্জেল হসপিটাল হেলথ টক আয়োজিত স্বাস্থ্য কথার আজকের পর্বে। সাথে রয়েছি আমি ডক্টর শাবনা জাফরিন। দর্শক, আজকে আমরা কথা বলবো নাক ডাকা শুধু শব্দ নয়, একটি নীরব ঘাতক। দর্শক, আমরা সবাই জানি যে ঘুম আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে এই ঘুমই কিন্তু অনেক সময় একটি বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় যদি শুরু হয় নাক ডাকার মতো সমস্যা। নাক ডাকা কিন্তু শুধু পাশের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটায় না। বিশেষজ্ঞদের মতে এটি কিন্তু হতে পারে কোনো স্বাস্থ্য সমস্যার একটি ইঙ্গিত। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে রয়েছেন ডাক্তার নুরুল হুদা নাইম, নাক কান গলা ও হেড নেক বিশেষজ্ঞ সার্জন, লেজার সার্জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এটাকে আমরা অনেকেই আমলে নেই না, এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। আশা করি আপনারা উপকৃত হবেন এবং এরকম একটা নীরব ঘাতক থেকে নিজেকে রক্ষা করার জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার আমরা বলবো ইনশাআল্লাহ। সবাইকে স্বাগতম আমাদের এই আজকের প্রোগ্রামে। ডক্টর নাইম, আজকে আমরা আপনার কাছ থেকে অনেক কিছুই বিস্তারিত আলোচনা করব। নাক ডাকা, আপনি যেটি বলছিলেন যে এটি কিন্তু খুব সাধারণভাবেই আমরা গ্রহণ করি। অনেক সময় দেখা যায় যে অনেকে বলেন যে এটি খুব সাধারণ একটি অভ্যাস। আবার অনেকে বলে থাকেন যে হয়তোবা এটি গভীর ঘুমের লক্ষণ হতে পারে। তো শুরুতেই আপনার কাছ থেকে আমি একটু জেনে নিব যে নাক ডাকা আসলে কি? খুবই সুন্দর বলেছেন। প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রায়শ বলি উনি নাক ডেকে ঘুমাচ্ছেন, অর্থাৎ এই ঘুমটাকে আমরা যখন অনেক গভীর ঘুম অথবা আরামের ঘুম, আয়েশের ঘুম হিসাবে কিন্তু অনেক সময় দেখা হয়। কিন্তু আসলে এই নাক ডাকাটাই হইতে পারে ওনার শরীরের শেষ মানে সংকেত, বিপদ সংকেত। তাহলে এই নাক ডাকা বিষয়টা হচ্ছে, অর্থাৎ আমরা যখন ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমাদের গলার মাংসপেশিটা একটু ঢিলে ঢালা হয়ে যায়, জিহ্বাটাও অনেকটা পিছনের দিকে পড়ে থাকে, অর্থাৎ আমার গলার যে শ্বাস যাওয়ার পথটুকু সরু হয়ে যায়, ছোট হয়ে যায়, এবং তখন বাতাস যাওয়ার সময় ওই যে নরম মাংসপেশিগুলা আন্দোলিত হয় এবং একটা শব্দ হয় নাক ডাক, অর্থাৎ নাক ডাকা আলটিমেটলি এটা গলার ডাকা। নাক দিয়ে বাতাস নেওয়ার সময় সেটা হইবেন মুখ খুলে যখন হা করে উনি শ্বাস নেন তখনও কিন্তু এই শব্দটা হয়, এবং এটা পাশে যিনি থাকেন ওনার জন্যই সবচেয়ে বিরক্তিকর। যে ভদ্রলোক বা ভদ্র মহিলা ঘুমের সময় নাক ডাকেন উনার আসলে বেশি সমস্যা হয় না, কারণ উনি যখন ঘুমে যান তখনই কিন্তু উনার নাক ডাকাটা শুরু হয়। পাশে যিনি ঘুমান, পার্টনার অথবা রুমমেট, ওনারা কিন্তু সবচেয়ে বেশি এই প্রবলেম ফেস করেন। ওনার হয়তো বিরক্তির কারণ হয়ে গেলে সেই থেকে রুম পর্যন্ত ছাড়াও লাগতে পারে। তাহলে এই নাক ডাকাটা বিষয়টা হচ্ছে আমাদের নাকের বাতাস যাওয়ার পথটা যদি সরু হয়ে যায়, পিছনে গলা দিয়ে যখন যাচ্ছে তখন যদি সরু হয়ে যায় এই বাতাস যাওয়ার পথ, তখন যে শব্দটা হয় সেটাকে আমরা নাক ডাকা বলছি। যদিও এটাকে আমরা হাসি ঠাট্টা দিয়ে অনেক সময় উড়াইয়া দেই, এবং আমরা হয়তো কেউ কেউ মজাও নিয়ে থাকি যার নাক ডাকে, এবং দেখা যায় যে এই নাক ডাকাটা এরকম যে আমরা একটা যদি শব্দ শুনি তাহলে মনে হয় ভালো হয়। রাহান সাহেব, আপনি যদি নাক ডাকার একটা ভিডিও দেখাতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হয়, আমরা যেটা পাঠিয়েছিলাম। এটা পরীক্ষা। প্রিয় দর্শক, আমরা এই নাক ডাকাটা এরকম যে, অর্থাৎ এটা আমরা আসছি পরে আরো কথাবার্তায় যে নাক ডাকা কিন্তু অনেকেরই আছে। এটা পার্সেন্টেজ যদি আমরা হিসাব করি তাহলে প্রায় মানুষেরই নাক ডাকে, কিন্তু এটা কখন বিপজ্জনক হবে সেই বিষয়টা নিয়ে আমরা পরে আসব। তখন সাধারণত দেখা যায় যে ঘুম ভেঙে যায়,
এরকম একটা শব্দ হয় নাক ডাকার। এবং দেখা যাচ্ছে যে পাশে যিনি থাকেন উনি আতঙ্কে থাকেন যে এই মানুষটা কি এক্ষুনি এক্ষুনি মানে চলে যাবে নাকি, সুতরাং তাকে হয়তো জায়গায় দেন অথবা আচ্ছা, আমরা এই নাক ডাকা নিয়ে আমরা আসলে মানে প্রতি ফ্যামিলিতে হয়তো আমরা এটা নিয়ে অভিজ্ঞতায় আছি, যে সবসময় যে বয়স্করা করবেন এমন নয়, এমনকি ছোট বাচ্চাদের ক্ষেত্রেও এই নাক ডাকার সমস্যাটা থাকতে পারে। থ্যাংক ইউ বুশরা। ধন্যবাদ ডক্টর নাইম। আপনি যেটি বলছিলেন যে অনেক সময় কিন্তু দেখা যায় যে এই নাক ডাকা নিয়ে অনেক হাসাহাসি আ আ তৈরি হয় এবং পাশে যিনি পার্টনার থাকেন অনেক সময় দেখা যায় স্পেশালি যদি হাসব্যান্ড অথবা ওয়াইফ থাকে তাদের মধ্যেও কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে যায়। এরকমও আমরা শুনি। তো এই যে নাক ডাকা কেন হয় এরকম? এটা বেসিক্যালি সবার যে নাক ডাকে ব্যাপারটা এমন না। তো এখানে আমাদের যারা ভার্নারেবল গ্রুপ, যাদের ডাকে বা ডাকবে এরকম হয়, অর্থাৎ যাদের ওজন বেশি, গলাটা একটু ছোট এবং এখানে প্রচুর পরিমাণে চর্বি জমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু গলার ভিতরে আরো সরু হয়ে যায়। এবং সাধারণত বয়স বাড়লে যেটা হয় যে আমাদের মাংসপেশিগুলার যে শক্তি, টোন আমরা বলি মাসেল টোন, সেগুলো আসলে একটু কমে যায়। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে যখন ওই মানে ব্যক্তি ঘুমোতে যান তখন কিন্তু ওনার এই নাক ডাকার একটা সমস্যা তৈরি হয়। এখানে আবার ঘুমের পজিশনের উপরেও কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, অর্থাৎ আমরা যদি চিত হয়ে ঘুমাই তখন কিন্তু এই নাক ডাকাটা বেশি হয়। সুতরাং ঘুমের সময় অবশ্যই ঢিলে ঢালা কাপড় পরে যে কোনো এক কাঁধে, ডান অথবা বাম কাঁধে শোয়াটা খুবই মানে প্রয়োজনীয় এই ক্ষেত্রে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম। আ আপনি বলছিলেন যে আ আ বিপজ্জনক নাক ডাকা এই কথা বলছিলেন। তো একজন সাধারণ মানুষ কখন বুঝবেন যে এটি বিপজ্জনক হয়ে উঠছে? ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা যেটা বলছি, আপনারা আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা অনেকেই হয়তো এর মধ্যে আছেন যারা হয়তো নাক ডাকে অথবা ওনার আপনার কাছের কোনো মানুষের নাক ডাকে। আমরা যেটা বলছিলাম যে মানে ওবেস বা যারা ওজন বেশি, একটু শর্ট স্ট্রেচার, নেকটা একটু শর্ট, মানে গলার এই পোর্শনটা যাদের শর্ট, এখানে যাদের ফ্যাট জমে আছে বেশি, তাদের ক্ষেত্রে এই নাক ডাকাটা হয়। তো স্বাভাবিক নাক ডাকা কিন্তু অনেকেরই আছে, যেটাকে আমরা হয়তো বিপজ্জনক বলবো না। কিছু নিয়ম কানুন মানলে উনি হয়তো ভালোভাবে মানে জীবনযাপন করতে পারবেন। কিন্তু যে প্রশ্নটা এখন করেছেন শাবনাজ, যে বিপজ্জনক আমরা কখন ভাববো, আমরা একটু আগে যে নাকের যে শব্দটা দেখালাম, অর্থাৎ শ্বাস যখন বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নাক ডাকা থেকে শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং ঘুম ভেঙে যাওয়া এবং ভালো ঘুম না হওয়া এবং পরবর্তী সময়ে পুরোটা দিন ওনার একটা ঘুম ঘুম ভাব থাকা, ঝিমুনি থাকা, কোথাও বসলেই দেখবেন উনি ঘুমিয়ে গেছেন, আবার মানে নাক ডাকা শুরু হয়ে গিয়েছে। তো এইরকম ক্ষেত্রেই কিন্তু বিপজ্জনক, অর্থাৎ তখন শ্বাস বন্ধ হয়ে যায়, শরীরই তখন আবার শ্বাস নেওয়ার জন্য ওই ব্যক্তিকে আবার সে জাগিয়ে দেয়, অথবা পাশে যিনি থাকেন তিনি হয়তো ওনাকে জাগায় দেন, অর্থাৎ ওনার কোনো ডিপ ঘুম হয় না। তাহলে আমরা এটা বলছি স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ এই নাক ডাকাটা যখন স্লিপ অ্যাপনিয়াতে যাবে তখন এটা বিপজ্জনক। এখন আসেন তাহলে স্লিপ অ্যাপনিয়াটা কি, এটা যদি আমরা একটু আমাদের মেডিকেল ভাষা, এটা আমরা একটু আর একটু সুন্দর করে যদি জনসাধারণের জন্য বোঝাইতে চাই, সেটা অ্যাপনিয়া মানে হচ্ছে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, সিজেশন অফ রেসপিরেশন। কত সময়ের জন্য? মিনিমাম মানে 10 সেকেন্ডের জন্য। এরকম যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় তখন আমরা বলছি যেটাকে অ্যাপনিক এপিসোড, অর্থাৎ একটা এপিসোড ওনার হইলো অ্যাপনিক এপিসোড, এবং উনি আবার ঘুম থেকে জেগে ওঠে। তাহলে এইরকম যাদের ঘুমের সময় বাতাস শ্বাসনালী দিয়ে যাওয়ার সময় মুখ, নাক এবং মুখগহ্বরে মানে সরু থাকার কারণে
শব্দ হয় এটাকে আমরা বলছি নাক ডাকা। আর যখন নাক ডাকার কারণে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ঘুম ভেঙে যাচ্ছে, তখন আমরা বলছি এটাকে স্লিপ অ্যাপনিয়া। এবং এখানে একটা সিনড্রোম, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম বলে একটা কথা আছে। সেটা হলো যে যদি 7 ঘন্টা ঘুমের মধ্যে 30 বারের বেশি এরকম ঘুম ভাঙে, অর্থাৎ এপনিক এপিসোডটা হয়, তখন আমরা এটাকে বলছি যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। এই ক্ষেত্রে কিন্তু এটা বিপজ্জনক, কারণ এতে করে আমাদের অনেক রোগবালাই কিন্তু হয়ে যায়। আমরা এরপরের আলোচনায় এটা বলবো কি কি রোগ হতে পারে। এবং যে কথাটা বলা খুবই জরুরি সেটা হচ্ছে যে এই নাক ডাকা শুধু শব্দ না, এটা হইতে পারে ওই ব্যক্তির শেষ সতর্কবার্তা, অথবা ভেতরে ভেতরে বড় কোনো রোগের বহিঃপ্রকাশ। সুতরাং এটাকে অবহেলা করার কোনো সুযোগ নেই। ধন্যবাদ শাবনাজ। ধন্যবাদ ডক্টর নাইম। আহ, আমরা কিন্তু অনেক সময় দেখি যে নাক ডাকার যে এই যে সমস্যা আপনি বলছেন, আমরা কিন্তু সহজেই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখি না। আপনি যেটা বলছিলেন যে এটি কিন্তু অনেক সময় মানে কোনো রোগের পূর্বাভাস হতে পারে। তো এই যে নাক ডাকা, কারা বেশি ঝুঁকিতে থাকেন? এই ক্ষেত্রে কিন্তু যেটা হয়, অর্থাৎ নাক ডাকার কারণে আমাদের শরীরে কি প্রভাব ফেলে, এটা যদি আমরা একটু বুঝি তাহলে আমার মনে হয় একটু ভালো হবে। অর্থাৎ বাতাস কম যাচ্ছে, আমাদের শরীরে প্রয়োজনীয় অক্সিজেন পাচ্ছে না। সুতরাং এই ক্ষেত্রে কিন্তু হার্টের স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এবং সরি, স্ট্রোক হার্টে না, মানে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, এবং ব্রেইনে স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা থাকে। এবং এমনকি এই ক্ষেত্রে কিন্তু ওই যে যারা ড্রাইভিং করেন এরা সবসময় একটা বিপজ্জনক অবস্থায় থাকেন। আপনারা দেখে থাকবেন যে যে সমস্ত ড্রাইভাররা অনেক হেলদি, অনেক অবেজ, ওজন যাদের বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মানে ভয়ানক একটা অবস্থা। অর্থাৎ উনি কিন্তু মানে গাড়ি চালাতে চালাতে অনেক সময় ঘুমায় যান। তো সেই ক্ষেত্রে উনি তো বিপদে আসেনি, যাত্রী যারা থাকবেন তারাও বিপদে আছেন। এবং এই জন্য বিদেশে কিন্তু এই মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য এইটাকে একটা মানে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। যারা স্লিপ অ্যাপনিয়াতে ভুগেন তাদের কিন্তু মানে গাড়ি ড্রাইভ করা মোটেও সমীচীন না, ঠিক না। এবং এটাও স্টাডিতে দেখা গিয়েছে যে এই অ্যাক্সিডেন্টের বেশিরভাগ কারণ কিন্তু এইটাই। এবং আমরা দর্শক আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমরা যখন হাইওয়েতে গাড়ি চালানোর সময়, তো যেহেতু একই ধাঁচে গাড়িটা চলে, যাত্রী হিসাবে তো আমাদের ঘুম আসেই, ড্রাইভারের অনেক সময় ঘুম চলে আসে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য সাইন্টিফিক্যালি কিছু পরে পরে দেখবেন যে অনেকগুলা স্পিড ব্রেকারের মতো করে দেওয়া আছে। বা সামনে যখন চৌমুহনী থাকে, চৌদিকে মানে 3-4 দিকে রাস্তা থাকে, ওখানে গিয়ে ড্রাইভার কোন দিকে যাবেন সে তার আগে আগে কিন্তু এরকম বেশ কয়েকটা স্পিড ব্রেকারের মতো ছোট ছোট করে দেওয়া থাকে, ঝাঁকুনি দেয়। অর্থাৎ এতে করে ড্রাইভার যদি কোনো কারণে ওনার ঘুমের ভাব চলেও আসে, সেটা থেকে উনি ঘুম থেকে জেগে জেগে উঠবেন। এবং সে মানে আমরা ওনার গতিপথ যেটা বা যেদিকে যাবেন সেটা ঠিক করতে পারবেন। তো এই আমরা প্রথমেই যেটা বললাম যে সবচেয়ে ভার্নারেবল হচ্ছেন অবেজ বা যারা ওজন বেশি। তো ওজন বেশি, আমি এটাকে আর একটু অনেক সময় একটু মানে ফান করে যেটা বলি, অর্থাৎ ওজন বেশি মানে অর্থাৎ জঙ্গল যত বড় তখন বন্যপ্রাণীও তো ওখানে বেশি থাকে। তো ওজন যত বেশি শরীরের রোগবালাইও কিন্তু তত বেশি। খালি যে শুধু যে নাক ডাকা থাকবে, নট লাইক দ্যাট, এখানে আরো অনেক 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 রোগ কিন্তু বাসা বাঁধে। সুতরাং আমাদের ওজনটাকে অবশ্যই অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। ধন্যবাদ শাবনাজ। ধন্যবাদ ডক্টর নাইম। আহ, শুধু কি যাদের ওজন বেশি তারাই ঝুঁকিতে থাকেন, নাকি আহ, আরো কোনো আহ, বিষয় রয়েছে ঝুঁকিতে থাকার জন্য?
এটা আমরা যে বললাম যে ঝুঁকিতে থাকা যারা শুধু ওজন বেশি, ওনাদের ক্ষেত্রে এই নাক ডাকাটা একটু বেশি হচ্ছে। আর অন্যান্য যে রোগগুলা যে আছে এবং যারা দৈনন্দিন কাজ যেভাবে করেন, এই যে আমরা বললাম যে ড্রাইভার শ্রেণী, ওনারাও কিন্তু এখানে থাকে। এবং শিশুরা অনেক সময় এখানে এই ঝুঁকিতে আছে, যাদের অনেক বড় এডিনয়েডস থাকে, স্লিপ অ্যাপনিয়া তাদেরও কিন্তু হয়, যাদের নাক বন্ধ থাকে, হয়তো ডিএনএস মানে নাকের হাড় বাঁকা অথবা পলিপ, এগুলোর থেকে যখন নাক বন্ধ থাকে, হ্যাঁ, এবং ওনারা যখন মুখে দিয়ে শ্বাস নেন একটু রিল্যাক্স যখন হন, তখন সেই ক্ষেত্রে কিন্তু মানে ওনারাও ঝুঁকিতে থাকেন। এবং এই ঝুঁকিটাকে এইগুলাকে এড়ানোর জন্য কিন্তু আমাদের ঘরোয়া কিছু পদ্ধতিও আছে। ঘুমানোর সময় আমরা কিছু নিয়মকানুন মানলে কিন্তু সেটা আমরা কি করতে পারি। এবং এখানে আরেকটা কথা বলা দরকার যে এই নাক ডাকা বা এই স্লিপ অ্যাপনিয়া থেকে কিন্তু ক্যান্সারের ঝুঁকি আছে, কারণ ওখানেও নিওভাস্কুলারাইজেশন হয়, অর্থাৎ এই নতুন নতুন রক্তনালী তৈরি হয় এবং টিস্যুগুলোতে বেশি সাপ্লাই দিয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। তো ধন্যবাদ সমাজ। একজন ধন্যবাদ ডক্টর নাইম। তো একজন মানুষ কিভাবে বুঝবেন যে তার নাক ডাকার জন্য পরীক্ষা করা দরকার? কারণ আমরা তো আসলে এই বিষয়টাকে খুব স্বাভাবিকভাবেই গ্রহণ করি। তো পরীক্ষা-নিরীক্ষা করতে হবে, চিকিৎসা দরকার হবে, এটা কিন্তু অনেকের মাথায় আসে না, কিংবা অনেকে কি পর্যন্ত মানে ডাক্তারও দেখাতে চান না যে আমি নাক ডাকার জন্য কি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব। তো কি পরীক্ষা যে দরকার, এটা কিভাবে বোঝা যায়? ধন্যবাদ সমাজ। প্রিয় দর্শক, আমরা আসলে যে কথাটা বলছিলাম যে নাক যিনি ডাকেন তিনি আসলে বুঝেন না, বুঝেন হলো ওনার পাশের জন। সুতরাং নাক ডাকাকে প্রথমে আমরা অ্যাডমিটই করি না যে আমার নাক ডাকে, এই বিষয়টা আমরা আসলে মেনে নিতে চাই না বা পারি না। তো সেই ক্ষেত্রে তো আসলে এটা পরীক্ষাতে নিয়ে যাওয়া আরেকটা মানে কষ্টের কারণ। তো আমরা যেটা বলবো যে এই নাক ডাকার কারণে যাদের পরবর্তীতে সারাদিন ঘুম ঘুম ভাব করবে, ঝিমুনি ভাব হবে, এবং রাতে যাদের ডিপ ঘুম হবে না, বারবার ঘুম ভাঙে, ওর যে স্লিপ অ্যাপনিয়া যেটাকে আমরা বলছি সেটা। আর হলো যে সকালবেলা একটু মাথা ব্যথা করে, যাদের মানে কি হয় মেজাজ সবসময় খিটখিটে থাকে, কোনো কাজে মন বসাতে পারে না, অমনোযোগিতা। এবং এইরকম ক্ষেত্রে, অর্থাৎ যখন এই নাক ডাকাটা ঘুমের সমস্যা করবে, এই ঘুমটা যখন আমার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটাবে এবং আমরা মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারবো না, এই তখনই কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং তখন আমরা যে পরীক্ষাটা করি সেটা হচ্ছে স্লিপ স্টাডি বা একটা পলিসমনোগ্রাফি। আমরা ওই যে একটা ছবি, রায়হান সাহেব যদি ছবিটা দেখান তাহলে আমরা বোঝাতে সহজ হবে। হ্যাঁ, এই আমরা ঘুমটাকে আমরা স্টাডি করি যে ওই ঘুমের সময়ে ওই ব্যক্তির যে শ্বাস প্রশ্বাসে কতবার উনি ঘুম থেকে জেগেছেন, কতবার মানে ওনার ঘুম মানে এবং হাইপোক্সিয়াতে ভুগেছেন। হাইপোক্সিয়া বলতে আমরা যেটা বুঝাই যে আমাদের শরীরে যে পরিমাণ অক্সিজেন দরকার, উনি ঘুমের সময় যখন অবস্ট্রাকশনে ভুগেন, ভালো মতো শ্বাস নিতে পারেন না, তখন কিন্তু এই আমাদের শরীরের যে টিস্যুগুলো আছে, সেলগুলো আছে, সেগুলা কিন্তু অক্সিজেন কম পায়। এটাকে বলি আমরা হাইপোক্সিয়া। সুতরাং এই কতটা লেভেলে থাকে, এটা হার্ট কিভাবে কাজ করছে বা লাংসে কতটুকু অক্সিজেন যাচ্ছে, ব্রেন কিভাবে কাজ করছে, তার অক্সিজেন লেভেল কত, এই সবগুলা প্যারামিটার্স কিন্তু আমরা ঘুমের মধ্যে আমরা দেখতে পারি। এটা দুই টাইপের আছে, একটা হচ্ছে হোম, অর্থাৎ ঘরে বসেও করা যায়, ঘরে শুয়ে বা ঘুমায় করা যায়। আরেকটা হচ্ছে ল্যাবরেটরি, যেটা আমরা স্লিপ স্টাডি বা স্লিপ ল্যাবরেটরি বলি, ওইখানে এসে ঘুমায়ও করা যায়। এখানে প্যারামিটারের একটু মানে তারতম্য হয়, যে মেইন প্যারামিটারগুলো আমরা কিন্তু হোমেও দেখতে পারি, আর ল্যাবরেটরিতে আরো এক্সট্রা কিছু প্যারামিটার আমরা দেখি। অর্থাৎ পলিসোমনোগ্রাফি হচ্ছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা। যারা নাক ডাকেন বা ঘুমের বা স্লিপ অ্যাপনিয়াতে ভুগেন, তাদের জন্য এই পরীক্ষাটা করলে তখন আমরা অবস্ট্রাকশনের লেভেলটা কোথায় আছে, কতটুকু আছে ওনার শরীরে, মাইল্ড, মডারেট, সিভিয়ার ফর্মে আছে কিনা, এটার উপর নির্ভর করে তখন আমরা চিকিৎসাটা নির্ধারণ করতে পারি। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ ডক্টর নাইম। এই মুহূর্তে আমরা ছোট্ট একটা বিরতিতে যাব। দর্শক আমাদের সাথেই থাকবেন। আমরা আরো গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের সাথে। আমাদের সাথেই থাকুন। এনজেএল ইএনটি সেন্টার আন্তর্জাতিক মানসম্পন্ন একটি হাসপাতাল। সিলেটের কাজলশাহ এলাকায় এটি প্রতিষ্ঠিত। চিকিৎসা সেবাকে ব্রত হিসেবে নিয়ে 2014 সালে এনজেএল প্রতিষ্ঠা করেন দেশ বরেণ্য ইএনটি চিকিৎসক সিলেটের কৃতি সন্তান ডাক্তার নুরুল হুদা নাইম। নাক কান গলা রোগের সুচিকিৎসায় এনজেএল এক উজ্জ্বল দৃষ্টান্ত। টোটাল ইএনটি কেয়ার, লেটেস্ট টেকনোলজি লেজার ও কবলেশনের মাধ্যমে এনজেএল এ ইএনটি সম্পর্কিত সব ধরনের সার্জারি সহ উন্নত মানের চিকিৎসা সেবা দেয়া হয়। এনজেএল এ রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক সহ রোগীর নিবিড় পরিচর্যার জন্য নিবেদিত প্রাণ দক্ষ সেবিকা টিম। এনজেএল টোটাল ইএনটি কেয়ার, 15 কাজলশাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। দর্শক আমরা ফিরে আসলাম। আমরা কথা বলছিলাম নাক ডাকা নিয়ে। আমাদের সাথে রয়েছেন ডাক্তার নুরুল হুদা নাইম। স্যার আমাদেরকে বলছিলেন নাক ডাকা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। স্যার আমরা তো পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কথা বলছিলাম। তো অনেক সময় কিন্তু অনেকে জিজ্ঞেস করেন যে এই যে পরীক্ষাগুলোর কথা আপনি বলেছেন যে এগুলো কি খুব কষ্টদায়ক কিনা কিংবা কতটুকু সহজে এই পরীক্ষাগুলো করা যায়? এই পরীক্ষাটা আসলে কোনোভাবেই কষ্টদায়ক না। আমরা যেটা বলছি যে যদি হোম এক্সামিনেশন বা স্লিপ স্টাডি আমরা করি তাই তো কোনো কষ্টই নেই। উনি ওনার রুমে যেভাবে ঘুমানোর ওভাবেই ঘুমাবেন। আমরা কিছু একটা ডিভাইস ওখানে গিয়ে লাগিয়ে দেবো, কিছু সেন্সর থাকবে, ওখান থেকে সে কালেকশন করবে তার ডাটাগুলা কম্পিউটারে। সকালে আমরা এটা কালেকশন করে ফেলবো। এটা তো আরো সহজ। আর ল্যাবে এসে ঘুমানোর সময় উনি ঘুমাবেন, ওতে কোনো মানে ইনভেসিভ প্রসিডিওর না, সুতরাং এখানে কোনো কষ্ট নাই। আর যে কথাটা আমরা আগে বলছিলাম যে ঝুঁকিতে এই যে ওজন যাদের বেশি তারা তো আছেনই, আর হলো যেমন এটা দেখা যাচ্ছে যে পুরুষদের ক্ষেত্রে বেশি হয়, মহিলা যারা মেনোপোজে চলে যান তাদের ক্ষেত্রে একটু বেশি হয় এই মানে। এবং আর আমরা যেটা বলছি বাচ্চা গ্রুপ যেটা, তারাও কিন্তু মানে আক্রান্ত হইতে পারেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা নিয়ে আমরা সব সময় বলে থাকি, সব রোগের একটা জায়গায় গিয়ে কিন্তু মানে মানে এই কথাটা বারবার আমরা আসি বলি, সেটা হচ্ছে ধূমপান। যারা ধূমপায়ী তারাও কিন্তু এই স্লিপ অ্যাপনিয়াতে বেশি ভোগার একটা লক্ষণ। তো এই পরীক্ষাতে কোনো ভয় নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। আপনি ঘুমাবেন, মেশিন তার রেজাল্টটা নিয়ে আসবে। আপনার জাগা কতক্ষণ, ঘুমানো কতক্ষণ, শরীরে অক্সিজেন কতটুকু গিয়েছে, আপনার শরীর কতটা হাঙ্গার ছিল অক্সিজেনের জন্য, সব রিপোর্টগুলা কিন্তু আপনার এই মেশিন তার নিজস্ব মানে সেন্সর দিয়ে নিয়ে আসবে। রোগীর কোনো কষ্ট নাই, এখানে ভয়ের কোনো কারণ নাই। এবং একটাই পরীক্ষা, এটা করতেই হবে, গোল্ড স্ট্যান্ডার্ড। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর নাইম। একজন মানুষ কিন্তু বুঝতেই পারছেন না যে তার শরীর আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই নাক ডাকার মাধ্যমে। তো ডক্টর নাইম এখন যেটি জানতে চাবো যে চিকিৎসা যদি বলি তাহলে কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই যে পরীক্ষাটা বললাম, এই পরীক্ষাটা আমাদেরকে সাজেশন করবে যে উনি মাইল্ড, মডারেট ও সিভিয়ার মানে কন্ডিশনে আছেন। এইটা যখন হবে তখন আমরা মানে হয়তো ওনাকে সার্জারি করব নাকি মেডিকেল ট্রিটমেন্ট দিব, সেটা নিয়ে আমাদের প্রশ্ন হবে। তো চিকিৎসা পদ্ধতির মধ্যে আমরা যদি এটাকে গ্রস ভাগে ভাগ করি, তাহলে প্রথমেই হবে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এটা খুবই খুবই জরুরি একটা মানে চিকিৎসা। আমরা লাইফস্টাইল মডিফিকেশন করে কিন্তু ঔষধ ছাড়াই আমরা কিন্তু এই ক্ষেত্রে থেকে বাঁচতে পারি। 2 নম্বর যে চিকিৎসা পদ্ধতি সেটা হবে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ আমরা যে কারণটা নির্ণয় করে সেই ক্ষেত্রে আমরা যদি কিছু মেডিকেশন দিয়ে ওনাকে ভালো করতে পারি। থার্ড অপশন আসবে আমাদের জন্য সার্জারি। তাহলে আমরা যদি লাইফস্টাইল মডিফিকেশনে যাই, তাহলে আমরা প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে। যাদের একটু বেশি আছে তাদের একটু ওজনটা কমাতে হবে।
এবং আমরা একটা বলছিলাম যে ঘুমের সময় আপনি কি করবেন। ঘুমের সময় যেহেতু চিত হয়ে যদি কেউ শুয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওনার নাক ডাকার সমস্যাটা বেশি হবে, এবং যদি নাক ডাকার সমস্যা থাকে তাহলে এটার প্রকোপটা আরো বাড়বে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যে কোনো এক পাশে শুইতে হবে। তো এই এক পাশ ফিরে শোয়াটা সবসময় হয়তো আপনি ইচ্ছাকৃতভাবে নাও করতে পারেন। এই জন্য কিন্তু একটা বুদ্ধি হচ্ছে, আপনার পাজামা বা যেটা আপনার পরনে থাকবে মানে ঘুমের স্যুট, সেটার পিছনে একটা পিং পং বল দিয়ে দিলে ভালো হয়। তো এই পিং পং বল দিলে যেটা হবে যে উনি আর চিত হয়ে শুতে পারবে না, ওনাকে বাধ্য হয়ে কিন্তু যে কোনো এক কায়তে শুতে হবে। আমরা বলছি আরেকটা যে লাইফস্টাইল মডিফিকেশনে ধূমপানটাকে আমরা অবশ্যই ছাড়তে হবে। ধূমপানটা আমাদের শরীরের ক্যান্সারের জন্য দায়ী, আমাদের শরীরে মানে কাশির জন্য দায়ী, অ্যাজমার প্রবলেমের জন্য দায়ী, এবং এখন আমরা এটাও পেলাম যে আমরা আমাদের যে এখন নাক ডাকা নিয়ে কথা বলছি, এটাতে কিন্তু ধূমপান একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সুতরাং ধূমপানটাকে আমাদের অবশ্যই কমাতে হবে, এবং রুটিন করে আমাদেরকে একটা নির্ধারিত টাইমে ঘুমাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, আমরা আমাদের শরীরটাকে ঠিক রাখার জন্য আমরা কিন্তু নির্ধারিত একটা ব্যায়াম প্রতিদিন করা দরকার, মানে সময় নির্ধারিত সময় বা আপনার ব্যায়ামের সময়ে। এই ব্যায়ামটা কিন্তু আমরা এখন মানে একদমই করি না, এমনকি অফিসে যাওয়া আসার সময় হাঁটারও একটা সিস্টেম যেটা, সেটাও আমরা করছি না। সুতরাং আমাদের শরীরের যে নিড যেগুলো আছে, যেটা আমাদের ব্যায়ামের মাধ্যমে আমরা পূরণ করতে পারি, সেটা কিন্তু আমরা একদমই করছি না। সুতরাং প্রত্যেক দিনের একটা অভ্যাস করতে হবে, এবং এখন সায়েন্স বলছে যে আপনি প্রত্যেক দিন না পারলে একদিন অন্তর অন্তর করেন, তাও যদি না পারেন তাহলে সপ্তাহে একদিন করেন। অর্থাৎ ব্যায়াম আমাদেরকে করতেই হবে। ব্যায়াম করলে আমাদের শরীর মানে চাঙ্গা থাকে, এবং এই বিভিন্ন রোগ বালাই থেকে আমরা বাঁচতে পারি, এমনকি এই নাক ডাকা থেকেও আমরা বাঁচতে পারি। তাহলে লাইফস্টাইল মডিফিকেশন এবং খাবারের ক্ষেত্রে তো অবশ্যই আছে। খাবার আমরা অর্থাৎ ফ্যাটি ফুড খাবো না, শাকসবজি বেশি খাবো যাতে করে আমরা ভালো থাকি। এটা যেন আমাদের মানে ডেইলি রুটিনের মধ্যে আমরা রেখে দিই। এরপরে যদি আমরা আসলাম যে মেডিকেল ট্রিটমেন্ট, যেমন ধরেন আমরা মেডিকেল ট্রিটমেন্ট আমরা একটু আগে বলছি যে যদি কারো নাকের হাড় বাঁকা থাকে, নাকে পলিপ থাকে, অথবা নাক কোনো কারণে বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা এই নাকের মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার পথটাকে আমরা অপারেশনের মাধ্যমে ক্লিয়ার করে দিতে পারি, তাইলে ওনার নাক ডাকাটা বন্ধ হয়ে যাবে। বাচ্চার ক্ষেত্রে আমরা বলছি এডিনয়েডস, অর্থাৎ নাকের পিছনে একটা মানে টনসিল থাকে, যেটা বড় হয়ে গেলে অনেক সময় এরকম একটা মানে এপনিয়া সিনড্রোম দেখা দিতে পারে, বা স্লিপ এপনিয়া হইতে পারে, নাক ডাকা হইতে পারে। সেক্ষেত্রে বাচ্চার যদি আমরা এডিনয়েডেক্টমি করে দেই, বা সাথে টনসিলও করে মানে তাকে নাকের এবং গলার বাতাস যাওয়ার পথটাকে আমরা যদি ভালো করে দেই, তাহলে তখন কিন্তু মানে সে ভালোভাবে বাতাস নিতে পারবে। আমরা আরেকটা হচ্ছে যে এই সার্জারি গেল মানে আমাদের নাক কান গলার সার্জারি, এবং এই আরেকটা বড় সার্জারি আমাদের করতে হয়, সেটা স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে আমাদের যে প্যালেট, সফট প্যালেট, গলার ভিতরে যে নরম তালু যেটাকে আমরা বলি, টনসিলের সাথে এই নরম তালুকে এটাকে আমরা বলি ফেরিঙ্গো প্যালাটোপ্লাস্টি, ইউবুলো ফেরিঙ্গো প্যালাটোপ্লাস্টি। অর্থাৎ ফেরিংসটাকে আমরা বিভিন্ন ভাবে এটাকে আমরা একটু বড় করে দিতে পারি। সুতরাং এই স্পেসটা যখন আমরা বড় করে দিতে পারবো, তখন কিন্তু আমাদের এই যে বাতাস যাওয়ার পথে সরু হবে না, বাধাগ্রস্ত হবে না, এবং সেই ক্ষেত্রে তখন আমরা মানে এই যে নাক ডাকা থেকে মুক্তি পাবো। এরপরে যে বিষয়টা আসে, যে অনেক সময় আছে আমরা কিছু কিছু রোগীকে একটা মেশিন দেই, মেশিন যেটা হচ্ছে বাইপেপ বা সিপেপ বলি আমরা। প্রিয় দর্শক বা সম্মানিত শ্রোতা, আপনারা প্রায় সময় হয়তো দেখে থাকবেন যে আইসিইউ বা যাদেরকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, তাদেরকে কিন্তু এরকম একটা মাস্ক পরে দিয়ে জোরে প্রেসার দিয়ে কিন্তু অক্সিজেন দেওয়া হয়। অর্থাৎ ভিতরে যে মানে বাধা আছে, ওই বাধাগুলোকে ওভারকাম করার জন্য পজিটিভ প্রেসার মানে কন্টিনিউয়াস একটা পজিটিভ এয়ারওয়ে প্রেসার দেওয়া হয়, এবং তাতে করে বাতাস ভিতরে ঢুকে
এবং ওই মানে ব্যক্তি তখন অক্সিজেনের ঘাটতি থেকে তার শরীরকে রক্ষা করতে পারেন। তো এই মেশিনটা অনেক সময় আমরা সাজেশন করি যে কারো কারো ক্ষেত্রে যে অপারেশনের আগে, অর্থাৎ যারা মাইল্ড মডেলে ভুগেন ওনারা ব্যবহার করতে পারেন, এমনকি অপারেশন করার পরেও কারো কারো ক্ষেত্রে এটা ব্যবহার করার প্রয়োজন পড়তে পারে। সুতরাং এই যে মাস্ক দিয়ে আমরা রাত্রে ওনাকে মানে জোরে প্রেসার দিয়ে অক্সিজেনটা আমরা ওনার লাংসে ঢুকানোর ব্যবস্থা করি, এবং সেই ক্ষেত্রে রোগী অনেকটা কমফোর্টেবল মানে ঘুমাইতে পারেন। এবং এটা বলা হয় যে মোটামুটি মানে 4 ঘন্টার মতো প্রতি রাতে ব্যবহার করতে হয়। তো এটা একটু টলারেট করা কষ্ট, কারণ এখানে মুখে সবসময় একটা মাস্ক থাকবে, এটা প্রেসার দিয়ে যাচ্ছে। অনেকে এটা মানে ইউজ করতে গিয়ে নিজেরা মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তো তবুও যাদের ক্ষেত্রে এই সমস্যা আছে আপনারা অবশ্যই পরীক্ষা করবেন, একজন নাক কান গলা রোগের চিকিৎসকের সাথে দেখা করবেন। যদি আপনার এই মেশিন দিয়ে চলে তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই। যদি সার্জারি লাগে সেখানেও আপনারা, আমি বলবো যে আপনারা কার্পণ্য করবেন না, কারণ আপনার এই নাক ডাকাটা আপনার জন্য পরবর্তীতে শরীরে বিভিন্ন অঙ্গে অনেক বড় রোগের তৈরি করতে পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। এখন আমি আপনার কাছ থেকে একটু জানতে চাবো যে পরিবারের সদস্যদের কি ভূমিকা রয়েছে এরকম একটা অবস্থায়? ধন্যবাদ। এই পারিবারিকভাবেও কিন্তু এই রোগটা আসতে পারে, অর্থাৎ আমরা কিন্তু দেখেছি যে জেনেটিক্যালি অবেজ, অর্থাৎ যারা মানে ওজন বেশি থাকে যাদের, তারা কিন্তু ফ্যামিলিতে সবারই এরকম একটা ওজন বেশি থাকার একটা প্রবণতা আছে। সুতরাং এই নাক ডাকাটা কিন্তু একজনের হইলে অন্যেরও হওয়ার মানে চান্স থাকে বা হইতে পারে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমরা যিনি নাক ডাকছেন বা স্লিপ এপনিয়াতে ভুগছেন, আমরা কিন্তু স্লিপ এপনিয়াটাকে মানে যদি মেডিকেল ভাষায় বলি সেটা 3 ধরনের আছে। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ, আরেকটা হচ্ছে সেন্ট্রাল, আরেকটা হচ্ছে মিক্সড। অবস্ট্রাকটিভটা হচ্ছে যে আমাদের এই যে নাক এবং গলার ভিতরে অংশ, টনসিল, এই নেজোফ্যারিংস, অ্যাডিনয়েডস, এগুলার কারণে যখন পত্র শুরু হয়ে যাচ্ছে অবস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ বাতাসটা বাধাগ্রস্ত হচ্ছে ঢোকার ক্ষেত্রে, সেটা একটা। আরেকটা হইতে পারে সেন্ট্রাল, অর্থাৎ ওনার স্টিমুলেশনই কম নার্ভাস সিস্টেমের কারণে, সেটা একটা, সেটা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে অবস্ট্রাকটিভ। আরেকটা হচ্ছে মিক্সড, অর্থাৎ দুইটাই থাকবে, নার্ভাসও থাকবে এবং অবস্ট্রাকশনও থাকবে। এই দুই ক্ষেত্রে কিন্তু ওনার সমস্যাটা হইতে পারে। সুতরাং যে ব্যক্তি নাক ডাকছেন, অন্য কাছে যিনি ঘুমান তার ঘুমের সমস্যা হচ্ছে, আমরা পরিবারের সদস্য হিসাবে অবশ্যই বিরক্ত হব না। আমরা ওনাকে সিম্পেথি এমপ্যাথির সাহায্যে দেখব এবং ওনাকে এটা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ডাক্তারের কাছে নিয়ে যাব, প্রয়োজনীয় পরীক্ষা করাবো এবং পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা প্রয়োজন ওনার সেটা আমরা করব। সেখানে যেন কোনো কার্পণ্য না করি এবং রোগী বা যিনি আছেন ওনাকে যেন আমরা একটু কাউন্সিলিংও করি। এবং বিশেষ করে আমি ড্রাইভার যারা আছেন অথবা নিজেও গাড়ি ড্রাইভ করেন, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই যদি এরকম নাক ডাকা রোগের কোনো সমস্যায় ভুগে থাকেন তাহলে কোনোভাবেই এটাকে অবহেলা করবেন না, যথোপযুক্ত চিকিৎসা করাবেন। কারণ আপনার এই একটু সময়ের জন্য কিন্তু আপনার নিজেরও ক্ষতি হবে, আপনার সাথে যারা থাকবে তাদেরও ক্ষতি হবে, একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। এবং পরিবারের সদস্যদের সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে যে ওই ব্যক্তিকে যথোপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য ওনাকে যা যা করা দরকার তাই ওনারা যেন করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নাইম। দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ আছে কিনা, কিংবা ঘরোয়া কোনো পদ্ধতি আছে কিনা যেটি আপনি দর্শকদেরকে বলতে চান? আমরা যেটা বলছিলাম যে মেইন সমস্যা হচ্ছে এখন আমার লাইফস্টাইলটা মেনটেন করা। ওই লাইফস্টাইল মেনটেনে যদি আমরা যাই তাহলে আমরা আবারও বলবো একই কথা, প্রিয় দর্শক,
নাক ডাকা একটা ভয়ানক রোগ। এটা নিজে একটা রোগ না, আমরা যদি এটাকে ইগনোর করি কিন্তু সে অনেকগুলা রোগের কারণ হয়ে দাঁড়ায়। এবং আমরা যেটা বলছি যে এই নাক ডাকাটা একজনের হয়তো মানে একটা জীবনের শেষের একটা মানে সিমটমস হিসাবেও দেখা দিতে পারে। সুতরাং এটাকে কোনোভাবে অবহেলা করবেন না। গৌরবভাবে আমরা যেটা বলবো যে আমরা ওজন নিয়ন্ত্রণে রাখবো। তাইলে ওজন নিয়ন্ত্রণে রাখতে হলে আমাদেরকে পরিমিত খাবার খেতে হবে, আমাদেরকে মানে ব্যায়াম করতে হবে। এবং আর একটা বড় ব্যাপার হলো, যদি নাকে বা গলায় কোথাও কোনো অবস্ট্রাকশনের কারণে আমার এই সমস্যাটা হয়, তাহলে সেটাকে দূর করার জন্য যে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে হবে সেটা অবশ্যই আমরা গ্রহণ করব। এবং যেটা বললাম যে ঘুমের সময় যেন আমরা যে কোনো এক কাতে ঘুমাই, সেটার জন্য মানে প্যান্টের পকেটের নিচে একটা পিং পং বল নিব পিছনের পকেটে, তাহলে আমাকে মানে চিত হয়ে ঘুমাতে দিবে না। সে নিজেই কাত হওয়ার জন্য চেষ্টা কর, বা আমরা নিজেরাই হয়ে যাব। এবং ঘুমানোর আগে আমরা যেন ভারী খাবার গ্রহণ না করি এবং পর্যাপ্ত ঘুম যেন হয়। সেই পর্যাপ্ত ঘুমের জন্য আমরা যদি যেটা বলছিলাম যে সিপেপ বা বাইপেপ, অর্থাৎ কন্টিনিউয়াস এয়ারওয়ে পজিটিভ প্রেশার, সরু পথ দিয়ে বাতাস যেতে পারে না, শব্দ হয়, প্রয়োজনীয় অক্সিজেন শরীর পায় না, সুতরাং হাইপোক্সিয়াতে ভুগে আমাদের মানে শরীরের সেলগুলা। এইটা থেকে বাঁচার জন্য আমাদের যে মেশিনের মাধ্যমে আমরা বাতাসটা শরীরে ঢুকিয়ে দিচ্ছি, সুতরাং এটাও একটা খুব ভালো একটা চিকিৎসা পদ্ধতি, অপারেশন ছাড়া কিংবা অপারেশন করার পরেও। তো সেই ক্ষেত্রে আমরা এটা অবশ্যই গ্রহণ করব। এবং সিপেপ বা বাইপেপ দিয়ে যদি আমরা চলতে পারি, অর্থাৎ এটা মনে রাখতে হবে যে শরীরের সেলগুলা যদি ক্ষুধার্ত থাকে, সে যদি তার পর্যাপ্ত পরিমাণের খাবার না পায়, তাহলে এই শরীরের সেলগুলা বিদ্রোহ করবে, আপনার বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধবে। তো এটা থেকে বাঁচার জন্য আমরা এই ব্যবস্থাতেও যেতে পারি। তাহলে আমরা মুদ্রা কথা যেটা হলো যে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করব, প্রয়োজনে আমরা অপারেশন করাবো, প্রয়োজনে আমরা মেশিন ব্যবহার করব। এই যদি আমাদের তিনটা পদ্ধতির যে কোনো একটা অথবা দুইটাই আমাদেরকে হয়তো গ্রহণ করা লাগবে। লাইফস্টাইল তো সবার জন্যই প্রয়োজন, সব রোগের জন্য প্রয়োজন, সুতরাং এটা তো আমাদের লাগবেই লাগবে। তো এইগুলো যদি আমরা ব্যবহার করি, যে যেখানে অবস্ট্রাকশন আছে আমরা অপারেশন করে সেটা সরাইয়া দিলাম, অবস্ট্রাকশনটাকে আমরা রিলিজ করে দিলাম, আমরা সহজেই মানে শ্বাস প্রশ্বাস নিতে পারবো, একটা কমফোর্টেবল লাইফ আমরা লিড করতে পারবো। আর যদি প্রয়োজন হয় তাহলে আমরা যেন এই মেশিন ব্যবহার করতেও কার্পণ্য না করি। তার মানে যেটা দাঁড়ালো যে অপারেশন করলেও ভয়ের কিছু নাই, সেখান থেকেও আমরা কিন্তু পথটাকে অনেক বড় করে দিয়ে দিতে পারি। এবং এটা ঘুমের মধ্যেও কিন্তু একটা পরীক্ষা আছে, আমরা যেটা করে থাকি রোগীদেরকে, যে নাকের ভিতর দিয়ে আমরা একটা ক্যামেরা দিয়ে তখন ওই যে মাসেলের বা কোথায় অবস্ট্রাকশন আছে, লেভেলটা কোথায়, সেটা কিন্তু দেখার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, তো সুতরাং মানে নাক ডাকা ভয়ঙ্কর হলেও এটার সময় মতো যদি আমরা চিকিৎসা গ্রহণ করি এবং এটা কন্টিনিউ করতে থাকি, তাহলে আমরা একটা নর্মাল লাইফ লিড করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দর্শক, আজকে আমাদের সাথে থাকার জন্য। অ্যাঞ্জেল হেলথ টক আমরা আবার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে আসব। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ শাবনাজ আপনাকে, ধন্যবাদ চ্যানেল আইকে। ধন্যবাদ ডক্টর নাইম। আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, নাক ডাকা কিন্তু শুধু একটি শব্দ নয়, এটি কিন্তু হতে পারে কোনো রোগের পূর্বাভাস, যেটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক বললেন। অবশ্যই আমরা এই বিষয়টিকে অবহেলা না করে গুরুত্ব সহকারে দেখব। স্বাস্থ্যকর জীবনযাপন, ওজন নিয়ন্ত্রণ কিন্তু পারে আমাদের এই ধরনের সমস্যা থেকে মুক্ত রাখতে। চলুন আমরা সবাই সচেতন হই এবং অন্যদেরকেও সচেতন করি। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
NJL টোটাল ইএনটি কেয়ার, 15 কাজল শাহ ওসমানী মেডিকেল রোড, সিলেট। ফোন 0176 722 8844।